আসসালামু আলাইকুম, সবাইকে টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম। আমি ফারিয়া। আজ আলোচনা করব টাইপ 2 নিয়ে। টাইপ 2 অধ্যায়, প্রথম অধ্যায়ের মধ্যে টাইপ 2তে উল্লেখযোগ্য কিছু ব্যক্তিবর্গ নিয়ে আলোচনা করা হয়েছে, অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তিতে কারা কারা অবদান রেখেছে। অর্থাৎ প্রথমেই তথ্য যোগাযোগ প্রযুক্তি চোখ বন্ধ করলে মনে পড়ে যে এই সাবজেক্ট মানেই হচ্ছে কম্পিউটার সাবজেক্ট। তার মানে কম্পিউটার কে আবিষ্কার করছে এটাই আর কি এখানে জানানো হবে। কম্পিউটার, প্রোগ্রামিং, তারপর হচ্ছে যে আমরা যে সফটওয়্যারগুলো নিয়ে আলোচনা করব চতুর্থ অধ্যায়ে এবং হচ্ছে পঞ্চম অধ্যায়ে পাওয়ার পয়েন্ট সফটওয়্যার, এক্সেল অ্যান্ড ওয়ার্ড, তার মানে হচ্ছে মাইক্রোসফট কোম্পানির প্রতিষ্ঠাতাকে, এই যে তারপর অ্যাপেলের প্রতিষ্ঠাতাকে, ফেসবুকের প্রতিষ্ঠাতাকে, এই সকল ব্যক্তিবর্গ নিয়ে আমরা আজ আলোচনা করব। তো চলো প্রথমেই শুরু করা যাক। প্রথমেই যে কোশ্চেনটা আছে, যেটা আমি ইতিমধ্যে বলেই ফেলছি, যে আধুনিক কম্পিউটারের জনককে, মানে কম্পিউটারকে আবিষ্কার করছে আলটিমেটলি। তাহলে কম্পিউটারকে আবিষ্কার করছে আমরা জানি সবাই, হ্যাঁ সবাই জানি, এনার নাম হলো চার্লস ব্যাবেজ, তাই তো? তাহলে অ্যান্সার হচ্ছে খ। নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে? নেক্সট কোশ্চেনে বলা হয়েছে চার্লস ব্যাবেজ ছিলেন একজন কি? তিনি একজন, অবশ্যই যেহেতু মানে একটা ইঞ্জিন আবিষ্কার করছে কম্পিউটারের ভিতরে, যে ইঞ্জিনটা, তার মানে উনি একজন ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ারের বাংলা কি? প্রকৌশলী। এটা তো আমরা সবাই জানি, তাই না? তাহলে ইঞ্জিনিয়ারের বাংলা হচ্ছে প্রকৌশলী। তিনি একজন প্রকৌশলী ছিল এবং তিনি ম্যাথ অনেক ভালো পারতেন, তার মানে উনি একজন গণিতবিদ ছিলেন। তাহলে চার্লস ব্যাবেজ ছিলেন একজন প্রকৌশলী এবং গণিতবিদ। আচ্ছা, পরবর্তী প্রশ্নে বলা হয়েছে কোন আবিষ্কারকের আবিষ্কারের ফলে আজ পৃথিবীতে ঘরে বসেই অফিসের কাজ করা সম্ভব। ঘরে বসে এখন অফিসের কাজ করা যাচ্ছে চার্লস ব্যাবেজের মাধ্যমে। অর্থাৎ চার্লস ব্যাবেজ এই কম্পিউটার আবিষ্কার করার ফলে আমরা ঘরে বসে এখন কম্পিউটারের মাধ্যমে আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং এগুলো করতে পারছি। আর তোমরা ঘরে বসেই এখন কিন্তু আমার ক্লাসটা করতে পারছো। তার মানে এই যে মানে সুবিধাগুলো এই চার্লস ব্যাবেজ কিন্তু আমাদের সাহায্য করেছে, তাই না? আচ্ছা, তার মানে ঘরে বসে এখন অফিসের কাজ করা যাচ্ছে কোন আবিষ্কারের ফলে? কম্পিউটার। তাহলে এইভাবেও আসতে পারে, কোনটি আবিষ্কারের ফলে? কম্পিউটার বা আধুনিক কম্পিউটার কি আবিষ্কার করেছে? চার্লস ব্যাবেজ। চার্লস ব্যাবেজের জন্ম ও মৃত্যু, জন্ম মৃত্যুটা আমরা খুব মজা করে শিখব, ঠিক আছে? জন্ম মৃত্যুটা আমি বলে দিচ্ছি। এখানে হচ্ছে অ্যান্সার হচ্ছে 1791 থেকে এই যে 1871। অ্যান্সার হচ্ছে গ। এখন এটা তো আমাদের মনে থাকবে না, তাই আমরা খুব সহজে মনে রাখার টেকনিক আমি একটু দেখাই দিতেছি। দেখো, আমাদের 1971 সাল মনে থাকে না সবার? 1971 সালে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে, তাই না? আমাদের সবার এটা মনে থাকে, খুব সহজ কথা। তাহলে আমরা এই সংখ্যা দুইটাকে উল্টায় দিব, ঠিক আছে? তাহলে কত হয়? উল্টায় দিলে 1791 হয়, তাই না? তাহলে এটা হচ্ছে তার জন্ম, ঠিক আছে? এটা হচ্ছে তার জন্ম। আবার 1971 সালে চলে আসি। হ্যাঁ, 1971 সাল তো আমাদের মনেই থাকে, তার 100 বছর আগে উনি মারা গেছে। এটার 100 বছর পূর্বে উনি মারা গেছে, মানে 1871 সালে তার মৃত্যু, ঠিক আছে? মনে থাকবে? তাহলে একটু মিলায় দেখি, 1791, 1871। তাহলে চলো আমরা মিলায় দেখি। এই যে দেখো, 1791, 1871, অ্যান্সার হচ্ছে গ। ওকে, মনে থাকবে সবার? আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে চার্লস ব্যাবেজ যে যন্ত্র তৈরি করেন তা হলো বেতার যন্ত্র, ডিফারেন্সিয়েশন ইঞ্জিন আর অ্যানালিটিক্যাল ইঞ্জিন। আমি প্রথমে বলছি উনি একজন ইঞ্জিনিয়ার, উনি একটা ইঞ্জিন আবিষ্কার করছে, সেই ইঞ্জিনটার নাম প্রথমে রাখা হয়েছে ডিফারেন্স ইঞ্জিন, ঠিক আছে? পরবর্তীতে এটাকে আপডেট করে আর নতুন নাম রাখা হয় অ্যানালিটিক্যাল ইঞ্জিন। তাহলে 2 ও 3 কোথায় আছে? গ, ঠিক আছে? গতে আছে। 17 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে দেখো, কত সালে ব্যাবেজ তুরিন বিশ্ববিদ্যালয়ে তার ইঞ্জিন সম্পর্কে বক্তব্য দিতে যান? যখন ইঞ্জিনিয়ার বা বলো যে বড় বড় বিজ্ঞানীরা, তাদেরকে কিন্তু বিশ্ববিদ্যালয়গুলো ডেকে নিয়ে যায় যে তারা যেটা আবিষ্কার করছে এটা সম্পর্কে যেন স্টুডেন্ট জানতে পারে, স্টুডেন্টরা নতুন কিছু শিখতে পারে এই সকল বিজ্ঞানীদের কাছ থেকে। এর জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয় তাদেরকে ইনভাইট করতো। তেমন একটি বিশ্ববিদ্যালয় হলো তুরিন বিশ্ববিদ্যালয়, এবং এখানে তাকে ডাকা হয়, তার ইঞ্জিন সম্পর্কে তিনি বক্তব্য দেন 1840 সালে, ঠিক আছে? আচ্ছা, তারপরে পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। লন্ডনের বিজ্ঞান জাদুঘরে যান্ত্রিকভাবে গণনা করার সক্ষম যন্ত্র কত সালে তৈরি করা হয়? এই যে আমি ফার্স্টে বলছিলাম ডিফারেন্সিয়েশন ইঞ্জিন, তারপর বললাম অ্যানালিটিক্যাল ইঞ্জিন। সো ডিফারেন্সিয়েশন ইঞ্জিনটা প্রথমে আমাদের চার্লস ব্যাবেজ আবিষ্কার করেন, তারপরে এটাকে আপডেট করে অ্যানালিটিক্যাল ইঞ্জিন নাম দেওয়া হয়, তাই না? এই নামটাই দেওয়া হয় হলো এই যে লন্ডনের বিজ্ঞান জাদুঘরে এই যে গণনা করার যন্ত্র, অর্থাৎ আগে কম্পিউটারের নাম ছিল গণনা করার যন্ত্র। তাহলে এই গণনা করার যন্ত্রকে তারা আবার আপডেট করে এবং সক্ষম ইঞ্জিন তৈরি করে 1991 সালে, ঠিক আছে?
1991 সালে। তার মানে হচ্ছে এই অ্যানালিটিক্যাল ইঞ্জিনটাই 1991 সালে হয়েছে। আমাদের আসতে পারে অ্যানালিটিক্যাল ইঞ্জিন কত সালে তৈরি করা হয় বা কত সালে এটা হচ্ছে সক্ষম ইঞ্জিন তৈরি করা হয়, এরকম আমাদের প্রশ্ন এভাবেও ঘুরে আসতে পারে। দেখো এটা কিন্তু বোর্ড প্রশ্ন। হ্যাঁ, তারপর নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে, কবি লর্ড বায়রনের কন্যাকে? কবি লর্ড বায়রনের কন্যা হলো অ্যাডা লাভলেস। ঠিক আছে, কবি লর্ড বায়রনের কন্যা। তিনি কার কারণে বিজ্ঞান ও গণিতে পারদর্শী ছিলেন? আচ্ছা, কার কারণে? অ্যাডা মানে ওই যে অ্যাডা লাভলেস ছোটবেলা থেকেই বিজ্ঞান এবং গণিতে আগ্রহ হয়ে ওঠে কার কারণে? মায়ের কারণে। ঠিক আছে, আর মা তাকে অনেক পড়াশোনা করাইতো, আর তার বাবাই হচ্ছে কবি লর্ড বায়রন। ঠিক আছে, আচ্ছা এবার আমাদের এইভাবেও প্রশ্ন আসতে পারে যে অ্যাডা লাভলেস কোন বিষয়ে আগ্রহ বেশি ছিল বা কোন বিষয়ে বেশি পারদর্শী ছিলেন? সেটা হলো কি বলতো? গণিত এবং বিজ্ঞানে। এইভাবে উল্টায় প্রশ্ন আসতে পারে। আচ্ছা, এইবার অ্যাডা লাভলেসের জন্ম এবং মৃত্যুটা আমরা শিখব। তার আগে আমরা একটু মজা করে শিখব। এটা হচ্ছে 1815 সালে হচ্ছে ওনার জন্ম এবং 1852-তে তার মৃত্যু। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে খ। এবার আমরা এটা মনে রাখার টেকনিক আমি একটু দেখায় দিই। মানে আমি ওরকমভাবে বলতেছি না যে এইভাবেই মনে রাখতে হবে, তোমরা যদি মুখস্থ করতে পারো তাহলে খুবই ভালো, ফাইন। কিন্তু যদি তোমাদের মনে না থাকে সেক্ষেত্রে এইভাবে চেষ্টা করতে পারো। আমাদের 1952 সাল আমাদের সবারই মনে থাকে ভাষা আন্দোলন হয়েছে, এটা দিয়ে আমরা মনে রাখবো। তার 100 বছর আগে উনি হচ্ছে মারা গেছে। ঠিক আছে, 1852 সালে তিনি মৃত্যুবরণ করেন। আর জন্মটা একটু তোমাদের এইজ দিয়ে আমি মনে রাখার চেষ্টা করি। তোমাদের সবার বয়স হয়তো 15 বছর, তো 1815 সালে তার জন্ম। ঠিক আছে, তাহলে এটা তার জন্ম, আর মৃত্যুটা আমরা এভাবে মনে রাখবো। ওকে, আর তাকে বিজ্ঞানী হিসেবে ঘোষণা করা হয় তার মৃত্যুর 100 বছর পরে। তাহলে এই যে এই সালে মৃত্যু হয়েছে 100 বছর আগে, মানে এটা এখন হইতে পারে যে আমাদের মনে হইতে পারে যে এটা তো 100 বছর না। হ্যাঁ, এটা যদি আমি গণনা করি 52-র পর থেকে গোনা হবে, 53, 54, 55। তাহলে আমাদের তার বিজ্ঞানী হিসাবে তাকে 1953 সালে ঘোষণা করা হয়। ঠিক আছে, তিনি যে আবিষ্কারক এইটা আর কি জানা যায় হচ্ছে তার মৃত্যুর 100 বছর পরে, অর্থাৎ তাকে হচ্ছে বিজ্ঞানী হিসেবে তখন ঘোষণা করা হয়। আচ্ছা, এটাও আমরা সালটা পাবো আমরা এমসিকিউ এর মধ্যে। তো চলো আমরা আবার শুরু করি এখানে এমসিকিউ এর অ্যান্সার এটা খ। নেক্সট কোশ্চেনে চলে যাব। 22 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে দেখো, বলা হচ্ছে অ্যাডা লাভলেস প্রোগ্রামিং এর কোন ধারণার প্রকাশ করেছেন? আচ্ছা, তিনি প্রোগ্রামিংয়ের মধ্যে অ্যালগোরিদম প্রোগ্রামের ধারণাটি প্রকাশ করেছেন বা তিনি এটা নিয়ে আবিষ্কার করেছেন অ্যালগোরিদম প্রোগ্রামটা। আচ্ছা, পরবর্তী প্রশ্নে কি বলা হয়েছে? পরবর্তী প্রশ্নে বলা হয়েছে অ্যাডা লাভলেস প্রোগ্রামিংয়ের ধারণা সামনে নিয়ে আসেন কোনটি কাজে লাগানোর জন্য? আচ্ছা, কোনটিকে কাজে লাগানোর জন্য? আধুনিক কম্পিউটার, অ্যানালিটিক্যাল ইঞ্জিন, তারপর হচ্ছে ডিফারেন্স ইঞ্জিন, আর হচ্ছে লজিক ইউনিট। আচ্ছা, এটার অ্যান্সার হচ্ছে তিনি এটাকে মানে আরও আপডেট করেন। তখন তিনি হচ্ছে চার্লস ব্যাবেজের সাথে কাজ করতেন অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট হিসাবে। তখন তিনি আর কি এই প্রোগ্রামিংয়ের ধারণাটা তার মাথায় আসে এবং তিনি অ্যানালিটিক্যাল ইঞ্জিনকে আরও বেশি আপডেট করার জন্য তিনি কিন্তু এই ধারণাটি সামনে নিয়ে আসেন। তার মানে হচ্ছে অ্যানালিটিক্যাল ইঞ্জিনকে আরও কাজে লাগানোর জন্য তিনি কিন্তু এই প্রোগ্রামিংয়ের ধারণা সামনে আনেন। আচ্ছা, পরবর্তী প্রশ্নে কি বলা হয়েছে? প্রোগ্রামিংয়ের ধারণার প্রবর্তক হিসাবে কাকে সম্মানিত করা হয়? আচ্ছা, ধারণা হিসাবে অ্যাডা লাভলেসকেই সম্মানিত করা হয়। আর এটা সাল তো আমি বলেই দিছি ইতিমধ্যে। আচ্ছা, তারপর নেক্সট কোশ্চেনে কি বলেছে? যান্ত্রিকভাবে গণনা করার ক্ষমতার যন্ত্র কত সালে তৈরি হয়? আচ্ছা, যান্ত্রিকভাবে গণনা করার যন্ত্র তৈরি হয় হচ্ছে ওই যে এখানে যেহেতু অন্য সাল দেওয়া নাই, তার মানে আমাদের 1991 সালই হবে। তার কারণ অ্যানালিটিক্যাল ইঞ্জিনের কথা বলা হয়েছে। আমরা জানি যান্ত্রিক গণনা করার যন্ত্র বলতে বোঝানো হয় হচ্ছে কম্পিউটারকে। তাহলে কম্পিউটারের মধ্যে অ্যানালিটিক্যাল ইঞ্জিনকেই বোঝানো হচ্ছে। অ্যানালিটিক্যাল ইঞ্জিন 1991 সাল। অ্যান্সার হচ্ছে গ। নেক্সট কোয়েশ্চেনে বলা হয়েছে কত সালে অ্যাডা লাভলেস প্রথম চার্লস ব্যাবেজের প্রোগ্রামিংয়ের ধারণা প্রদান করেন? আচ্ছা, এটা হচ্ছে 1833 সালে তিনি এই ধারণা প্রদান করেন। ঠিক আছে, 1833 সালে আর কি চার্লস ব্যাবেজের সাথে অ্যাডা লাভলেসের দেখা হয় এবং তখনই তিনি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করে এবং ওই সময় তার এই প্রোগ্রামিংয়ের ধারণা তার মাথায় আসে। আচ্ছা, এরপর নেক্সট কোশ্চেনে বলা হয়েছে অ্যাডা লাভলেসের মৃত্যুর কত বছর পর বিজ্ঞানীরা অ্যাডা লাভলেসকে প্রোগ্রামিংয়ের ধারণা
বুঝতে পারেন। তার মৃত্যুর ঠিক 100 বছর পর বিজ্ঞানীরা বুঝতে পারেন অ্যাডা লাভলেস বা অ্যাডার এই অ্যালগোরিদম প্রোগ্রামটা তিনি আবিষ্কার করেছেন। তাহলে মৃত্যুর কত বছর পর? সে মইরা যখন ভূত হয়ে গেছে তখন তাকে আর কি বিজ্ঞানী হিসাবে মানে প্রকাশ করা হয়েছে। আচ্ছা যাই হোক, নেক্সট কোয়েশ্চেনে চলে যাই আমরা। পরবর্তী প্রশ্নে কি বলা হয়েছে? বলা হয়েছে বিজ্ঞানী জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল কত সালে জন্মগ্রহণ করেন? আচ্ছা, তারটা আমরা কোনো ট্রিক্স দিয়ে মনে রাখবো না, আমরা জাস্ট এমনি মুখস্থ করবো। 1831 সালে তিনি জন্মগ্রহণ করেন। ঠিক আছে, 1831 সালে তিনি জন্মগ্রহণ করেছেন। আচ্ছা, বিজ্ঞানী জেমস ক্লার্ক ম্যাক্সওয়েলের মৃত্যু কত সালে? মৃত্যু হচ্ছে আমাদের 79 সালে, অর্থাৎ 1879 সালে তিনি মৃত্যুবরণ করেন। আচ্ছা, এরপরে যার নাম দেখতে পাচ্ছি তিনি আমাদের দেশীয় বিজ্ঞানী, তার নাম হলো জগদীশ চন্দ্র বসু। তাকে আমরা অনেকেই চিনি, গাছেরও প্রাণ আছে সেটা দিয়ে, কিন্তু তিনি তথ্য যোগাযোগ প্রযুক্তিতেও অবদান রেখেছেন। ঠিক আছে, তাহলে জগদীশ চন্দ্র বসুর জন্ম মৃত্যু কত সালে? তিনি হলো 1858 সালে জন্ম এবং 1937 সালে তার মৃত্যু। আমরা 1937 সালটা মনে রাখবো বেশি করে, কারণ 1937 সালে শুধু তার মৃত্যু না, আরও একজন বিজ্ঞানীও মৃত্যুবরণ করেন। এবং মজার বিষয় হলো জগদীশ চন্দ্র বসু যে বিষয় নিয়ে আবিষ্কার করেন, উনিও সেম বিষয়টাই আবিষ্কার করেছেন, বাট একটু ডিফারেন্ট ওয়েতে। যেমন উনি হলো তথ্য যোগাযোগ প্রযুক্তিতে অবদান রেখেছে এই যে আমরা বিনা তারে বার্তা প্রেরণ করতে পারি, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায়, এই যে এখন রেডিওর মাধ্যমে আমরা শুনতে পাচ্ছি। আগে কিন্তু প্রথমে মোবাইল ফোন তৈরি হয়নি, তো মোবাইল ফোনের কনসেপ্টটাও এখান থেকে আসছে, কিন্তু এই যে বিনা তারে এক জায়গা থেকে আরেক জায়গায় তথ্য প্রেরণের বিষয়টা কিন্তু প্রথম জগদীশ চন্দ্র বসু আর কি আমাদের সামনে নিয়ে আসে। এবং আরও একজন বিজ্ঞানীও কিন্তু বিনা তারে এক জায়গা থেকে আরেক জায়গায় তথ্য প্রেরণে সক্ষম যে বিষয়টা, উনিও একই জিনিস আবিষ্কার করে এবং তারা দুজন একই সালে মৃত্যুবরণ করেন 1937 সালে। ঠিক আছে, আচ্ছা নেক্সট প্রশ্নে চলে যাব আমরা। নেক্সট প্রশ্নে কি বলা হয়েছে যে বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু কোন ধরনের তরঙ্গ ব্যবহার করে বিনা তারে বার্তা প্রেরণ করেন? আচ্ছা, তিনি তো আবিষ্কার করেন বিনা তারে বার্তা প্রেরণের যন্ত্র, তাই না? তাহলে এখানে তার আর হচ্ছে যে আরেকজন ব্যক্তি যে আমি বললাম একই জিনিস আবিষ্কার করছে বাট ভিন্ন ওয়েতে, এই যে উনি হলো আবিষ্কার করছে অতি ক্ষুদ্র তরঙ্গ ব্যবহার করে। ঠিক আছে, তার মানে জগদীশ চন্দ্র বসু অতি ক্ষুদ্র তরঙ্গ ব্যবহার করে বিনা তারে এক জায়গা থেকে আরেক জায়গায় বার্তা প্রেরণে প্রথম সফল হন। ঠিক আছে, বা সক্ষম হন। আর আরেকজন আছে গুগলিয়েলমো মার্কনি, ওনার নাম, উনিও হচ্ছে তরঙ্গ ব্যবহার করে বিনা তারে করে, কিন্তু উনি হচ্ছে বেতার তরঙ্গ ব্যবহার করেছে। ঠিক আছে, আর জগদীশ চন্দ্র বসু কি ব্যবহার করেছে? অতি ক্ষুদ্র তরঙ্গ। তো দুইজন একই জিনিস আবিষ্কার করলে দুইটা ভিন্ন ওয়েতে আবিষ্কার করছে। ওকে, তারপরে নেক্সট কোশ্চেন চলে যাব আমরা। কত সালে প্রথম জগদীশ চন্দ্র বসু বেতার তরঙ্গ সাহায্যে তথ্য সঞ্চালন করেন? আচ্ছা, বেতার তরঙ্গ ব্যবহার করে তিনি হচ্ছে প্রথম 1895 সালে তথ্য সঞ্চালন বা তথ্য পাঠান এক জায়গা থেকে আরেক জায়গায়। তারপর হচ্ছে বেতার যন্ত্র আবিষ্কারককে, তাহলে এখন বেতার মানে যন্ত্র আবিষ্কার, যেহেতু বেতার তরঙ্গ দিয়ে একজন আবিষ্কার করেছে তাকেই বেতার যন্ত্রের আবিষ্কারক বলা হয়। ওনার নাম হলো গুগলিয়েলমো মার্কনি, ইতিমধ্যে আমি বলছি তার নাম। তাহলে উনি হচ্ছে সেই ব্যক্তি যিনি হলো বেতার তরঙ্গ ব্যবহার করে তথ্য প্রেরণে উনি হচ্ছে প্রকাশ করেন, আর সফল হন হলো আমাদের জগদীশ চন্দ্র বসু। কিন্তু যেহেতু তিনি প্রকাশ করেননি বা সবার সামনে প্রকাশিত হয়নি তার বিষয়টা, তাই তাকে বিজ্ঞানী হিসেবে ঘোষণা করা হয়নি। বাট আমাদের গুগলিয়েলমো মার্কনি উনি আবার আবিষ্কার করার পরে পরবর্তী সবার সামনে প্রকাশ করেন এবং তারটা পাবলিশড হয়, যে কারণে তাকে বিজ্ঞানী হিসেবে ঘোষণা করা হয়েছে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে কি বলা হয়েছে? গুগলিয়েলমো মার্কনি কোন দেশের বিজ্ঞানী ছিলেন? গুগলিয়েলমো মার্কনি ইতালির বিজ্ঞানী ছিলেন। ঠিক আছে, উনি একজন ইতালির বিজ্ঞানী ছিলেন। আচ্ছা, বিজ্ঞানী গুগলিয়েলমো মার্কনির জন্ম কত সালে ছিল? তার জন্ম ছিল হলো 1874 সালে। তারপর নেক্সট কোশ্চেন, আর তার মৃত্যু কত সালে ছিল? একই সালে ছিল কিন্তু 1937 সালে, তাই না? আচ্ছা, এই দেখো কত সালে। আচ্ছা, এরপর পরবর্তী কোশ্চেন, ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং গুগলিয়েলমো মার্কনি স্বীকৃতি দেয়। আচ্ছা, তাহলে কত সালে উনি হচ্ছে এই মার্কনি এই যে স্বীকৃতি পায় এটা বিষয় সম্পর্কে? এটা হচ্ছে 1997 সালে। ঠিক আছে, 97 সালে এটা স্বীকৃতি পায়। কত শতকে
মেইন ফ্রেম কম্পিউটার তৈরি হয়, মানে কম্পিউটারের যে মেইন ফ্রেমটা এটা কত সালে আর কি তৈরি হয় বা কত শতকে তৈরি হয়, সালে না শতকে, 20 শতকে, ঠিক আছে, 20 শতকে। এখন কত শতক? 21 শতক, ঠিক আছে। তার মানে 1900 থেকে 1999 এর মধ্যেই কিন্তু এটা আবিষ্কার হয়েছে। আচ্ছা, তারপরে হচ্ছে পরবর্তী প্রশ্নে বলা হয়েছে প্রথম কোন কোম্পানি মেইন ফ্রেম কম্পিউটার তৈরি করে? কোন কোম্পানি কম্পিউটারের যে মেইন ফ্রেমটা তৈরি করে? আমরা জানি IBM কোম্পানি, এটা অনেক আগেকার একটা কোম্পানি এবং এই কোম্পানি কিন্তু অনেক কিছু আবিষ্কার করেছে বা অনেক কিছু তৈরি করছে। আচ্ছা, পরবর্তীতে IBM কোম্পানি কোন দেশের কোম্পানি? এটা কি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স আর জাপান? আমরা জানি এটা যুক্তরাষ্ট্রের একটা কোম্পানি, এটা একটা যুক্তরাষ্ট্রীয় কোম্পানি। হ্যাঁ, পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে IBM, এই যে ফুল মিনিং কি? IBM এর ফুল মিনিং হলো আমাদের ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস। হ্যাঁ, ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস বলা হয়। আচ্ছা, তারপরে পরবর্তী প্রশ্নে বলা হয়েছে মাইক্রোপ্রসেসর। মাইক্রোপ্রসেসর কত সালে আবিষ্কার হয়? আমাদের ওই যে সবার মনে আছে মুক্তিযুদ্ধ কত সালে হয়েছে, তাই না? আমাদের যখন যুদ্ধ করতে করতে মারা যাচ্ছিলাম তখন তারা সব আবিষ্কার করে ভরা ফেলছে। 1971 সালেই এই মাইক্রোপ্রসেসর আবিষ্কার হয়েছে। হ্যাঁ, আচ্ছা, আমরা খুব সহজেই মনে রাখতে পারবো। তারপর হচ্ছে আইপি। আইপি এর পূর্ণরূপ কি? আমরা আইপি এর পূর্ণরূপ জানি হচ্ছে ইন্টারনেট প্রোটোকল, ঠিক আছে, ইন্টারনেট প্রোটোকল বলা হয়। পরবর্তী প্রশ্নে চলে যাব আমরা। পরবর্তী প্রশ্নে কি বলা হয়েছে? বলা হচ্ছে আইপি ব্যবহার করে প্রথম কোন নেটওয়ার্ক চালু হয়? আরপানেট নেটওয়ার্ক চালু হয়, আমরা সবাই জানি, কারণ কম্পিউটারের প্রথম নেটওয়ার্ক বা ইন্টারনেটের নাম ছিল আরপানেট, পরবর্তীতে এটাকে আমরা ইন্টারনেট হিসাবে বলেছি। তার মানে এই কোন নেটওয়ার্ক চালু হয়? আরপানেট নেটওয়ার্ক চালু হয়। তারপরে পরবর্তী প্রশ্নে বলা হয়েছে নিচের কোনটি আবিষ্কারের ফলে ইন্টারনেট বিকশিত হয়? সেম একই জিনিস, আরপানেট ফার্স্টে আবিষ্কার হয় এবং পরবর্তীতে এই আরপানেটকে ইন্টারনেট হিসাবে আর কি পরিচালনা করা হয় বা মুভ করা হয়। তাহলে অ্যান্সার হচ্ছে কি? অ্যান্সার হচ্ছে ঘ। পরবর্তী কোশ্চেনে কি বলা হয়েছে চলো দেখে আসি। 45 নম্বর কোশ্চেনে বলা হয়েছে ইমেল সিস্টেমকে কে প্রথম চালু করেন? ইমেল, আমরা যে ইলেকট্রনিক মেল যেটাকে বলছি, ইমেলের ফুল মিনিং হলো ইলেকট্রনিক মেল, অর্থাৎ ইলেকট্রনিক মাধ্যমে কোনো বার্তা পাঠানোকে ইমেল বলা হয়। এই সিস্টেমটা প্রথম চালু করেন স্যামুয়েল টমলিনসন, ঠিক আছে। আচ্ছা, কেউ আবার টম বললো না, ওনার নাম হলো স্যামুয়েল টমলিনসন। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে কি বলা হয়েছে কে প্রথম ইন্টারনেট প্রোটোকল ধারণা দেন? ইন্টারনেটের প্রথম ধারণা দেয় হলো স্যামুয়েল টমলিনসন, ঠিক আছে। আচ্ছা, তারপর নেক্সট কোয়েশ্চেনে কি বলা হয়েছে আরপানেট ইলেকট্রনিক মাধ্যমে পত্রালাপ, এই যে ইলেকট্রনিক মাধ্যমে পত্রালাপকে ইমেল বলা হয়, ইলেকট্রনিক পত্রালাপকে ইমেল বলা হয়। আর এই ইমেল কে চালু করেছেন? ইতিমধ্যে আমি বললাম যে আমাদের স্যামুয়েল টমলিনসন, ঠিক আছে। তারপরে নেক্সট কোশ্চেনে চলে যাব, কত সালে ইমেল সিস্টেম চালু হয়? ইমেল সিস্টেমও সেই আমাদের ওই একই সালে, ওই সেই মুক্তিযুদ্ধের সালে, ঠিক আছে, 1971 সাল। তারপরে স্টিভ জবস। আচ্ছা, মজার বিষয় কি তোমাদের এটা হচ্ছে যে স্টিভ জবস, তারপর হচ্ছে আমাদের বিল গেটস, তারপরে হচ্ছে স্যার টিমোথি জনস বার্নালি, এই তিনজন হচ্ছে একই সালে জন্মগ্রহণ করে। এই একই পেজেই কিন্তু তিনজনের নাম দেওয়া আছে এবং খুব সহজে আমরা মনে রাখতে পারবো। তার মানে স্টিভ জবসের জন্ম হলো 1955 সালে, ঠিক আছে। স্টিভ জবস কত বছর বেঁচে ছিলেন? তিনি হচ্ছে 56 বছর, ঠিক আছে, 56 বছর বেঁচে ছিলেন। আচ্ছা, তারপর হচ্ছে অ্যাপেল। আচ্ছা, তিনি কিন্তু অ্যাপেল কোম্পানির প্রতিষ্ঠাতা। তো অ্যাপেল কম্পিউটার কবে যাত্রা শুরু হয়? আচ্ছা, মজার বিষয় হলো অ্যাপেল কোম্পানি বা আইফোন নিয়ে আমাদের অনেক স্বপ্ন, আইফোন আমরা সবাই কিনতে চাই, আইফোন শুনলেই আমাদের অনেক ভাল লাগে মনের মধ্যে, তাই না? তো এটা হচ্ছে সবগুলোই কিন্তু সাল সেম, দেখছো? সো সাল নিয়ে কোনো প্যারা খাওয়ার দরকার নেই। এটা হলো ওই যে আমরা কোন দিন যেন মানুষকে বোকা বানাই, এপ্রিল মাসের 1 তারিখে। সো এটাও সেই একই জিনিস, তোমরা অ্যাপেল কিনবা ধোকা খাবা, এরকম কোনো কিছু। এর জন্য ওই দিনেই ওইটা প্রতিষ্ঠিত হয়েছে। আচ্ছা, যাই হোক, এটা আমি মজা করে বলেছি, জাস্ট কিডিং, তোমরা জাস্ট মনে রাখার জন্য এটা করতে পারো। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে কি বলা হয়েছে অ্যাপেলের প্রতিষ্ঠাতা কে? স্টিভ জবস, তাই না? আচ্ছা, কত সালে IBM মাইক্রোসফটকে হচ্ছে অপারেটিং সিস্টেম তৈরির দায়িত্ব দেয়? অপারেটিং সিস্টেম সফটওয়্যার কত সালে আর কি বেসিক্যালি তৈরি হয়? আমরা যে পাওয়ার পয়েন্ট, এক্সেল, ওয়ার্ড এগুলো ব্যবহার করে থাকি, এগুলো কি মাইক্রোসফট কোম্পানির আন্ডারে না? তার মানে মাইক্রোসফট অপারেটিং সিস্টেম তৈরি হয় হলো IBM কোম্পানির হাত ধরে। এটা হচ্ছে 1981 সালে চালু হয়, ঠিক আছে।
1981 সালে IBM কোম্পানির হাত ধরে কিন্তু এই অপারেটিং সিস্টেম দায়িত্ব নেয়। পরবর্তী কোশ্চেনে কি বলা হয়েছে, প্রথম কোন কোম্পানি পার্সোনাল কম্পিউটারের জন্য অপারেটিং সিস্টেম তৈরি করেন? আচ্ছা, পার্সোনাল কম্পিউটারের জন্য অপারেটিং সিস্টেম তৈরি করেন মাইক্রোসফট কোম্পানি, ঠিক আছে। এর আগে আমাদের পার্সোনাল কম্পিউটার কি আবিষ্কার করেন, এটাও আসতে পারে যে ল্যাপটপ কিন্তু মাইক্রোসফট কোম্পানি আবিষ্কার করে না, মাইক্রোসফট কোম্পানি হচ্ছে অপারেটিং সিস্টেম সফটওয়্যার আবিষ্কার করছে, ঠিক আছে, অপারেটিং সিস্টেম সফটওয়্যার। পার্সোনাল কম্পিউটার বা ল্যাপটপ আবিষ্কার করে কিন্তু অ্যাপল কোম্পানি, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাব আমরা। নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে, 55 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, চলো দেখি। 55 নম্বর কোশ্চেনে বলা হয়েছে MS DOS অপারেটিং সিস্টেম প্রস্তুতকারী প্রতিষ্ঠান কোনটি? আমরা জানি MS DOS হচ্ছে আমাদের মাইক্রোসফট কোম্পানি, ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে মাইক্রোসফট। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে MS DOS বিকশিত হয় কখন? MS DOS বিকশিত হয় হচ্ছে আমাদের 1981 সালে, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে চলে যাব আমরা। নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে, মাইক্রোসফট এর স্বত্বাধিকার কে, মানে মাইক্রোসফট আবিষ্কার করেছেন কে বা প্রতিষ্ঠাতা কে? এটা হচ্ছে আমরা জানি হেনরি বিল গেটস, তাই না? তাহলে অ্যান্সার হচ্ছে গ। তারপর নেক্সট কোশ্চেনে কি, নেক্সট কোশ্চেনে বলা হচ্ছে তৃতীয় হচ্ছে উইলিয়াম হেনরি বিল গেটস এর জন্ম কত সালে? আচ্ছা, ওনার জন্ম হলো 1955 সালের আমাদের হচ্ছে 28 অক্টোবর, ঠিক আছে। ওনার জন্ম 55 সালেই হয়েছে, বাট অক্টোবরের 28 তারিখে। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাব আমরা। নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে, নেক্সট কোশ্চেনে বলা হয়েছে হলো বলা হয়েছে হচ্ছে বিশ্বের বেশিরভাগ কম্পিউটার কোন অপারেটিং সিস্টেম ব্যবহার করে? বিশ্বের বেশিরভাগ কম্পিউটার কিন্তু উইন্ডোজ অপারেটিং সিস্টেম আমরা ব্যবহার করে থাকি, ঠিক আছে। তারপর হচ্ছে অপারেটিং সিস্টেম সফটওয়্যার আবিষ্কারককে, অপারেটিং সিস্টেম সফটওয়্যার বিল গেটস আবিষ্কার করছে। তারপর হচ্ছে HTTP, ঠিক আছে, HTTPর ফুল মিনিং মনে আছে? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, তাই না? আচ্ছা, HTTP ব্যবহার করে তথ্য ব্যবস্থাপনার বাস্তবায়ন করেছেন স্যার টিমোথি জনস বার্নার্ড লি। তাহলে এই যে টিম বার্নার্স লি, ওনাকেই আর কি স্যার টিমস বার্নার্ড লিও বলা হয়। আচ্ছা, তারপর HTTPর পূর্ণরূপ, এই যে দেখো এখানে জিজ্ঞাসাই করছে, HTTPর পূর্ণরূপ হলো হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। অ্যান্সার হচ্ছে ক। নেক্সট কোশ্চেনে কি বলছে, WWW এর জনককে? WWW এর জনকও স্যার টিমোথি জনস বার্নার্ড লি, ঠিক আছে, এই যে স্যার টিমস জো বার্নার্ড লি, এই যে এটা অ্যান্সার হচ্ছে খ। অ্যান্সার হচ্ছে খ। নেক্সট কোশ্চেন, WWW কি? WWW হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ঠিক আছে, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। অ্যান্সার হচ্ছে খ। নেক্সট কোশ্চেনে চলে যাব আমরা। ফেসবুকের নির্মাতাকে? কে ফেসবুকের নির্মাতা বলো তো তোমরা কমেন্ট সেকশনে, কে হবে? মার্ক জাকারবার্গ। ওকে, মার্ক জাকারবার্গের জন্ম কত সালে? 1984 সালে, ঠিক আছে। এই ছিল আমাদের টাইপ 2 নিয়ে আলোচনা। নেক্সট টাইপ 3 নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।